নাথিং থেকে সামথিং কি তৈরি হওয়া সম্ভব? মানে কিছুই নেই, তার থেকে কিছু তৈরি হওয়া কি সম্ভব? শূন্য থেকে ইউনিভার্স তৈরি হওয়া কি সম্ভব? আইনস্টাইনের E=mc² অনুযায়ী এনার্জি এবং ম্যাটার ইকুইভ্যালেন্ট। তাই এনার্জি থেকে পদার্থের কণা অর্থাৎ ম্যাটার পার্টিকেল তৈরি হতেই পারে। কিন্তু কিছুই নেই, সেখান থেকে এনার্জি কি তৈরি হতে পারে? যদি পারে, তাহলে শক্তির নিত্যতা সূত্র অর্থাৎ ল অফ কনজারভেশন অফ এনার্জি ভায়োলেটেড হয়ে যাবে না? ল অফ কনজারভেশন অফ এনার্জি অনুযায়ী এনার্জিকে সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না। এই বিশ্বের মোট এনার্জির পরিমাণ সবসময় একই থাকে। কিন্তু ল অফ কনজারভেশন অফ এনার্জিকে ভায়োলেট না করেই কিছুই নেই এমন স্টেট থেকে এনার্জি তৈরি হতে পারে। জিরো এনার্জি থেকে ম্যাটার অ্যান্ড রেডিয়েশন তৈরি হতে পারে। কিন্তু কিভাবে? জিরো এনার্জি ইউনিভার্স হাইপোথিসিস অনুযায়ী ইউনিভার্সের টোটাল এনার্জি শূন্য। ইউনিভার্সে অবস্থিত ম্যাটার আর রেডিয়েশনকে যদি পজিটিভ এনার্জি ধরা হয়, তাহলে টোটাল পজিটিভ এনার্জির সমান পরিমাণ নেগেটিভ এনার্জি ইউনিভার্সে লুকিয়ে রয়েছে। ফলে সমান পরিমাণ পজিটিভ অ্যান্ড নেগেটিভ এনার্জি পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। ইউনিভার্সের নিট এনার্জি শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু নেগেটিভ এনার্জি কোথায় আছে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হলো নেগেটিভ এনার্জি। কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে কেন নেগেটিভ এনার্জি বলা হয়? ধরুন দুটো অবজেক্টকে পরস্পরের থেকে অনেক দূরে রাখা হয়েছে, অসীম দূরত্বে রাখা হয়েছে। এতটা দূরে রাখা হয়েছে যে তারা গ্র্যাভিটেশন ফোর্সের সাহায্যে পরস্পরকে আকর্ষণ করছে না। মানে পরস্পরের গ্র্যাভিটেশন ফিল্ডের বাইরে তারা অবস্থান করছে। যেহেতু তারা গ্র্যাভিটেশন ফিল্ডের বাইরে অবস্থান করছে, পরস্পরকে আকর্ষণ করছে না, তাই এই দুটো অবজেক্ট দিয়ে তৈরি এই সিস্টেমের টোটাল গ্র্যাভিটেশনাল এনার্জি শূন্য হবে। এইবার যদি অবজেক্ট দুটোকে পরস্পরের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাউন্ডারিতে এনে রাখা হয়, তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করে কাছে আসতে শুরু করবে। গ্র্যাভিটেশন ফোর্সের কারণে দুটো অবজেক্ট চলছে, মানে এখানে কাজ হচ্ছে। কাজটা কে করছে? সিস্টেমের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কাজটা করছে। সিস্টেমের গ্র্যাভিটেশনাল এনার্জি যেহেতু কাজ করছে, তাহলে সিস্টেমের এনার্জি কমবে না বাড়বে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি খরচ করেই তো কাজটা হচ্ছে, তাই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কমবে। অর্থাৎ অনেক দূরে থাকাকালীন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি শূন্য ছিল, এখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি শূন্যের থেকে কমে গেল। শূন্যের থেকে কম মানে তো নেগেটিভ, অর্থাৎ এনার্জি নেগেটিভ হয়ে গেল। এই কারণে গ্র্যাভিটেশনাল এনার্জিকে নেগেটিভ এনার্জি বলা হয়। গ্র্যাভিটেশনাল এনার্জি নেগেটিভ, এবং এই নেগেটিভ এনার্জির সমান পরিমাণ পজিটিভ এনার্জি অর্থাৎ ম্যাটার এবং রেডিয়েশন রয়েছে ইউনিভার্সে। তাই ইউনিভার্সের মোট এনার্জি শূন্য। শূন্য এনার্জি থেকে শূন্য এনার্জির ইউনিভার্স তৈরি হতে পারে, এটা তো বোঝা গেল। কিন্তু শূন্য নিজে থেকে কেন এবং কিভাবে এনার্জি তৈরি করবে, এবং এনার্জি নিজে থেকে কিভাবে ম্যাটার তৈরি করতে পারে, অর্থাৎ নাথিং নিজে থেকে কিভাবে সামথিং তৈরি করতে পারে? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে কোয়ান্টাম ফিজিক্সের ভেতরে। আজকের এই ভিডিওতে নাথিং থেকে সামথিং কিভাবে তৈরি হওয়া সম্ভব সেটা ব্যাখ্যা করা হবে। শূন্যের গভীরে গিয়ে শূন্যের মূল্য বৃদ্ধি করা হবে। সেই মূল্যবান শূন্যের ভিতরে আপনি ইউনিভার্সকে খুঁজে পাবেন। ফিলোসফি থেকে শুরু করে ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে দিয়ে জার্নি করে আমরা কোয়ান্টাম ফিজিক্সের গভীরে ঢুকে পড়ব, নাথিং থেকে সামথিংকে টেনে বার করে আনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধু। আমি সুভাষিস আছি আপনার সাথে। লেটস বিগিন। নাথিং অর্থাৎ কিছুই নেই, এটা কি কল্পনা করা সম্ভব? গ্রিক ফিলোসফার অ্যারিস্টটলের মতে ইউনিভার্স ম্যাটার দিয়ে ভরে আছে। ভ্যাকিউম অর্থাৎ শূন্যস্থানের অস্তিত্ব থাকতে পারে না। জল ভর্তি গ্লাসের জলটাকে যখনই সরিয়ে নেবেন, সাথে সাথে সেই ফাঁকা জায়গাটা বাতাস দিয়ে ভরে যাবে। অ্যারিস্টটলের মতে নাথিং এর অস্তিত্ব থাকতে পারে না, কারণ কোনো কিছুর অস্তিত্ব আছে আবার নেই, এই দুটো লজিক্যালি একসাথে হতে পারে না। কারণ যখনই ভাবছেন নাথিং এর অস্তিত্ব আছে, তখন কোনো কিছুর অস্তিত্বের কথা ভাবছেন, তখনই নাথিং সামথিং হয়ে যাচ্ছে, লজিক্যাল কন্ট্রাডিকশন তৈরি করছে।
তাছাড়া অ্যারিস্টটলের মতে ইউনিভার্স যদি ম্যাটার দিয়ে পরিপূর্ণ না থাকতো তাহলে কোনো গতিশীল অবজেক্টের গতিকে বাধা দেওয়ার মতো কেউ থাকতো না। ফলে কোনো গতিশীল অবজেক্টের গতি বাধা না পেয়ে অসীম অর্থাৎ ইনফাইনাইট হয়ে যেত। যেহেতু নেচারে অবজেক্টের গতি সসীম অর্থাৎ ফাইনাইট, অতএব ইউনিভার্সে নাথিং এক্সিস্ট করে না। কিন্তু পরে সায়েন্টিফিক আইডিয়াসগুলোর দ্বারা অ্যারিস্টটলের এই ফিলোসফিক্যাল আইডিয়াসগুলো রিজেক্টেড হয়ে গেছিল। গ্যালিলিও এবং নিউটনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বাধা না পেলে কোনো গতিশীল অবজেক্টের স্পিড ইনফাইনাইট হয়ে যায় না, বরং বাধা না পেলে ইনার্শিয়া অফ মোশনের কারণে যে গতিতে অবজেক্টটা চলছিল সেই গতিতেই চলতে থাকে। তাছাড়া অ্যারিস্টটল যে বলেছিলেন ইউনিভার্স ম্যাটার দিয়ে ভরে আছে, এই কনসেপ্টটাও টরিসেলির খুব সহজ এক্সপেরিমেন্টের দ্বারা রিজেক্টেড হয়ে গেছিল। টরিসেলি একটা গ্লাস টিউব মার্কারি দিয়ে সম্পূর্ণ ভর্তি করে টিউবের মুখটা আঙুল দিয়ে চেপে ধরে অন্য একটা পাত্রে রাখা মার্কারির ভিতরে আঙুল দিয়ে চেপে ধরা গ্লাস টিউবের ওপেন সাইডটা ঢুকিয়ে দিয়ে ছেড়ে দিয়েছিলেন। ফলে টিউবের ভেতরে মার্কারি লেভেলটা কিছুটা নেমে এসে থেমে যায়। গ্লাস টিউবের ভেতরে যে ফাঁকা স্থানটা তৈরি হলো সেখানে এয়ার নেই, অর্থাৎ এটা বায়ুশূন্য স্থান। এয়ার ঢুকে যে ফাঁকা স্থানটা পূর্ণ করবে, এয়ারের কাছে সেই উপায় নেই। এয়ার ঢুকবে কোথা দিয়ে? এখন প্রশ্ন হলো টিউবের ভেতরে থাকা মার্কারিটা পড়ে যাচ্ছে না কেন? মানে টিউবের সম্পূর্ণ মার্কারিটা পাত্রে চলে আসছে না কেন? কারণ টিউব থেকে মার্কারি বেরিয়ে এসে পাত্রে জমা হলে পাত্রের মার্কারির পরিমাণ বেড়ে যাবে, ফলে পাত্রের মার্কারির লেভেল একটু উপরে উঠে যাবার কথা। কিন্তু পাত্রের মার্কারির লেভেল উপরে উঠতে পারবে না এয়ারের প্রেসারের জন্য। অ্যাটমসফিয়ারে যে আকাশ পর্যন্ত উঁচু এয়ারের স্তম্ভটা আছে, সেই এয়ার কলমটা যে পাত্রের মার্কারির উপরে চাপ দিচ্ছে, টিউবের মার্কারির প্রেসারকে ব্যালেন্স করছে, ফলে পাত্রের মার্কারির লেভেল উঠতে পারবে না। মানে এই একই ডায়ামিটারের অন্য একটা টিউব যদি আকাশ পর্যন্ত উঁচু হতো এবং এর ভেতরে যদি পরিপূর্ণভাবে এয়ার ভরা হতো, তাহলে সেই সম্পূর্ণ এয়ারের যা ওয়েট হতো, সেই ওয়েটটা এই টিউবের 76 সেন্টিমিটার পর্যন্ত ভরা মার্কারির ওয়েটের সমান হতো। ইউনিট এরিয়াতে প্রযুক্ত এই ওয়েটটাকেই বলে 1 অ্যাটমসফেরিক প্রেসার। এই এক্সপেরিমেন্ট থেকে বোঝা গেল খুব সহজেই প্রকৃতিতে বায়ুশূন্য স্থান অর্থাৎ ভ্যাকিউম তৈরি করা সম্ভব। কিন্তু বায়ুশূন্য স্থান মানেই কি নাথিং? বায়ুশূন্য স্থানে অন্য কিছু কি থাকতে পারে? বায়ুশূন্য স্থান তৈরি করা যেহেতু সম্ভব হয়েছে, তাই এই বায়ুশূন্য স্থানের ভেতর কিছু আছে কিনা সেটা আমরা এবার পরীক্ষা করে দেখতে পারব। কিন্তু বায়ুশূন্য স্থানের খুব ছোট, ভীষণই ছোট একটুখানি জায়গাতে কি কি ঘটনা ঘটতে পারে সেই সম্পর্কে কোনো ধারণা পেতে হলে আমাদের কোয়ান্টাম ফিজিক্সে ঢুকে পড়তে হবে। ভীষণ ভীষণ ক্ষুদ্র অর্থাৎ মাইক্রোস্কোপিক এরিয়াতে, মানে অণুপরমাণুর দুনিয়াতে প্রকৃতি ভীষণ অনিশ্চিত, আনসার্টেন। যেমন হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী কোনো ভীষণ ছোট পার্টিকেল মানে অ্যাটম বা অ্যাটমের থেকেও খুব ছোট পার্টিকেল অর্থাৎ কোয়ান্টাম পার্টিকেলের অবস্থান এবং মোমেন্টামের ধারণা সঠিকভাবে একই সাথে একই সময়ে পাওয়া সম্ভব নয়। অর্থাৎ একটা কোয়ান্টাম পার্টিকেল এক্স্যাক্টলি কোথায় আছে সেই সম্পর্কে ধারণা আপনার যত সঠিক হবে, ওই কোয়ান্টাম পার্টিকেলের ভেলোসিটি বা গতির সম্পর্কে ধারণা আপনার তত বেঠিক হয়ে যাবে। বিষয়টা বোঝার জন্য একটা চলমান গাড়িকে কোয়ান্টাম পার্টিকেল হিসেবে কল্পনা করুন। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী কোনো একটা নির্দিষ্ট সময়ে গাড়িটা কত স্পিডে চলছে সেই সম্পর্কে আপনি যত সঠিকভাবে জানতে পারবেন, তত আপনি বুঝতে পারবেন না গাড়িটা এক্স্যাক্টলি কোথায় রয়েছে। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের রহস্যের গভীরে ঢুকতে চাইলে এই ভিডিওটা দেখুন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এই ভিডিওর শেষে অ্যাটাচ করা আছে। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের পজিশন এবং মোমেন্টামকে ম্যাথামেটিক্যালি কয়েকটা স্টেপ এগিয়ে নিলে আমরা পাবো এনার্জি টাইম আনসার্টেনটি। মানে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের গভীরে লুকিয়ে রয়েছে এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল। এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী কোনো কোয়ান্টাম স্টেট যত অল্প সময়ের জন্য স্থায়ী হয়, তার এনার্জির পরিমাণ তত আনসার্টেন হয়ে যায়।
মানে যদি কোনো কোয়ান্টাম প্রসেস খুব র্যাপিড হয়, অল্প সময়ের জন্য হয়, তাহলে সিস্টেমের এনার্জির পরিমাণ অনিশ্চিত হয়ে যায়। অর্থাৎ এনার্জির পরিমাণে নিশ্চয়তা বাড়লে টাইম ইন্টারভাল অনিশ্চিত হয়ে যায়। আবার সময়ে নিশ্চয়তা বাড়লে এনার্জি অনিশ্চিত হয়ে যায়। শূন্যস্থানের কোনো একটা ভীষণ ক্ষুদ্র অংশের এনার্জি শূন্য, এটা যদি আপনি নিশ্চিতভাবে জানতে পারেন, তার মানে এনার্জির পরিমাণ সম্পর্কে আপনার কাছে সঠিক ধারণা আছে। অর্থাৎ ডেল্টা ই ইকুয়াল টু 0। অটোমেটিক গণিতের নিয়ম অনুযায়ী সময় আনডিফাইন্ড হয়ে যাবে, সময় অর্থহীন হয়ে যাবে। অর্থাৎ শূন্যস্থানের এনার্জি শূন্য হতে পারে না। খুব অল্প সময়ের ব্যবধানের কথা বিবেচনা করলে, অর্থাৎ সময়ের সার্টেনটি বাড়লে, সময়ের নিশ্চয়তা বাড়লে এনার্জি আনসার্টেন হবে, এনার্জি অনিশ্চিত হয়ে যাবে। অর্থাৎ খুব অল্প সময়ের জন্য শূন্যস্থানে অনিশ্চিত পরিমাণ এনার্জির আবির্ভাব হবে, আবার সাথে সাথে এনার্জি হারিয়ে যাবে। মনে হবে সিস্টেমটা শূন্যস্থান থেকে কিছুটা এনার্জি ধার নিয়ে সাথে সাথে তাকে ফিরিয়ে দিচ্ছে, যাতে ল অফ কনজারভেশন অফ এনার্জি ভায়োলেটেড না হয়ে যায়। একে বলে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, এবং এই এনার্জিকে বলে ভ্যাকিউম এনার্জি। শূন্যস্থানে খুব অল্প সময়ের মধ্যে নিজে থেকে এনার্জি তৈরি হওয়া, আবার হারিয়ে যাওয়া, আবার তৈরি হওয়া, আবার হারিয়ে যাওয়া, ম্যাথামেটিক্স থেকে পাওয়া এই অদ্ভুত কনসেপ্ট মনে সন্দেহ তৈরি করে, কনফিউশন তৈরি করে। তাই কনফিউশন থেকে বেরিয়ে আসার জন্য, কনসেপ্টটার সত্যতা যাচাই করার জন্য একটা এক্সপেরিমেন্ট করে দেখা যাক। বায়ুশূন্যস্থানের একদম গভীরে শূন্য থেকে এনার্জি বা রেডিয়েশন তৈরি হয় কি হয় না, সেটা এক্সপেরিমেন্ট করে যাচাই করার আগে প্রকৃতির একটা খেলা আগে বুঝে নেন, তাহলে আসল এক্সপেরিমেন্টটা বুঝতে সুবিধা হবে। বিশেষভাবে তৈরি একটা পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে দুটো প্লেটকে কাছাকাছি ঝুলিয়ে রাখা হলো। সিস্টেমটা এমন হতে হবে যেন প্লেট দুটো নড়াচড়া করতে পারে। এবার যদি পাত্রটাকে যন্ত্রের সাহায্যে নাড়ানো হয়, তাহলে পাত্রের ভেতরে ছোট বড় বিভিন্ন ওয়েভলেন্থের অনেকগুলো জলের ঢেউ তৈরি হবে, কিন্তু প্লেট দুটোর মাঝখানে তুলনামূলক কম ঢেউ তৈরি হবে, কারণ প্লেট দুটোর মাঝখানে জায়গা অল্প হওয়ার জন্য বড় বড় ঢেউগুলো প্লেট দুটোর মাঝখানে ঠিকমতো ফিট হতে পারবে না। যেহেতু প্লেট দুটোর মধ্যবর্তী স্থানের তুলনায় বাইরের দিকে ঢেউয়ের সংখ্যা বেশি, বড় বড় ঢেউ রয়েছে, বাইরের দিক থেকে প্লেটের উপর ঢেউগুলোর জোরে জোরে ধাক্কা রয়েছে, তাই ভিতর এবং বাইরের ঢেউয়ের দ্বারা প্রযুক্ত ফোর্সের ডিফারেন্সের কারণে নিট ফোর্স বাইরের দিক থেকে ভিতরের দিকে প্রযুক্ত হবে। এই কারণে প্লেট দুটো কাছাকাছি চলে আসবে। এইবার আসল এক্সপেরিমেন্টে আসি। শূন্যস্থানে দুটো আনচার্জড কন্ডাক্টিং মেটাল প্লেটকে খুব কাছাকাছি এনে রাখা হলো। অন্য কোনো ফোর্স যাতে এই প্লেট দুটোর উপর অ্যাপ্লাইড না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্লেট দুটোর মাঝখানে দূরত্ব যদি ন্যানোমিটার রেঞ্জে হয়, মানে প্লেট দুটোর মাঝখানের দূরত্ব যদি ভীষণ ভীষণ কম হয়, তাহলে দেখা যাবে যে প্লেট দুটো ধীরে ধীরে পরস্পরের কাছে চলে আসছে। প্লেট দুটোর মধ্যবর্তী দূরত্ব যখন 10 ন্যানোমিটারের থেকেও কম হয়ে যাবে, তখন প্লেটের উপর অ্যাপ্লাইড প্রেসার বেড়ে গিয়ে 1 অ্যাটমসফেরিক প্রেসার পর্যন্ত হয়ে যাবে। মানে প্লেট দুটো যত কাছাকাছি আসবে, তত প্লেটের উপর অ্যাপ্লাইড প্রেসার বৃদ্ধি পাবে। একে বলে ক্যাসিমির এফেক্ট। কিন্তু প্লেট দুটোকে কে চাপ দিয়ে কাছাকাছি নিয়ে আসছে? এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী শূন্যস্থানে ভীষণ অল্প সময়ের জন্য তৈরি হওয়া এনার্জির পরিমাণ যেহেতু অনিশ্চিত, আনসার্টেন, তাই রেডিয়েশনের ওয়েভলেন্থও নিশ্চয়ই অনিশ্চিত। অর্থাৎ শূন্যস্থানে বিভিন্ন ওয়েভলেন্থের রেডিয়েশন মিলেমিশে রয়েছে। প্লেট দুটোর বাইরে বিভিন্ন ওয়েভলেন্থের রেডিয়েশন প্লেটের উপর প্রেসার দিচ্ছে, কিন্তু প্লেট দুটোর মাঝখানে তুলনামূলক কম রেডিয়েশন ওয়েভ তৈরি হবে, কারণ প্লেট দুটোর মাঝখানে জায়গা অল্প হওয়ার জন্য বড় বড় ওয়েভগুলো প্লেট দুটোর মাঝখানে ঠিকমতো ফিট হতে পারবে না। যেহেতু প্লেট দুটোর মধ্যবর্তী স্থানের তুলনায় বাইরের দিকে ওয়েভের সংখ্যা বেশি, তাই ভিতরে এবং বাইরের প্রেসার ডিফারেন্সের কারণে
নিট ফোর্স বাইরের দিক থেকে ভেতরের দিকে প্রযুক্ত হবে। এই কারণে প্লেট দুটো কাছাকাছি চলে আসছে। প্লেট দুটো যত কাছে আসবে তত এই ফোর্স বাড়তে থাকবে, কারণ ক্রমশ জায়গা কমতে থাকার কারণে, বড় ওয়েভগুলো ঠিকমতো ফিট না হতে পারার কারণে প্লেট দুটোর মাঝে ওয়েভের সংখ্যা ক্রমশ কমবে। তাই বাইরের দিকে প্রযুক্ত প্রেসার কমবে, অটোমেটিক ভিতরের দিকে নিট প্রেসার বাড়বে। অর্থাৎ ক্যাসিমির এফেক্ট থেকে আমরা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের প্রমাণ পেলাম, ভ্যাকিউম এনার্জিরও প্রমাণ পেলাম। অর্থাৎ কোনো জায়গা থেকে সমস্ত এনার্জি, সমস্ত ম্যাটার যদি আপনি সরিয়ে নেন, তবুও জায়গাটা কমপ্লিটলি শূন্য হয়ে যায় না। শূন্যস্থান মানে শূন্য নয়, শূন্যস্থান একটা ডায়নামিক সিস্টেম। প্রতিনিয়ত খুব অল্প সময়ের জন্য এনার্জি তৈরি হচ্ছে, তার থেকে পার্টিকেল তৈরি হচ্ছে, তারপর খুব অল্প সময়ের মধ্যে পার্টিকেল ইন্টারাকশন হয়ে আবার এনার্জি তৈরি হয়ে শূন্যস্থানে হারিয়ে যাচ্ছে। এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আমরা শূন্য থেকে অটোমেটিক এনার্জি তৈরি হবার এক্সপ্লানেশন পেলাম। কিন্তু এনার্জি থেকে অটোমেটিক ম্যাটার পার্টিকেল তৈরি হবে কেন? এর উত্তরটা লুকিয়েছিল গ্রেট থিওরিটিক্যাল ফিজিসিস্ট পল ডিরেকের ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের ভিতরে। পল ডিরেক স্ক্রডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনের সাথে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিকে কম্বাইন্ড করে যে ইকুয়েশনটা পেয়েছিলেন, সেই ইকুয়েশনের গভীরে ছিল ইউনিভার্সের এক রহস্যময় কর্মকাণ্ডের কাহিনী। ম্যাটার সম্পর্কে আমরা আগে থেকেই জানতাম, কিন্তু অ্যান্টিম্যাটার বলে যে কিছু একটা হতে পারে, এই ধারণাটা লুকিয়েছিল পল ডিরেকের ইকুয়েশনের গভীরে। প্রত্যেকটা পার্টিকেলের অ্যান্টি পার্টিকেল থাকতে পারে, যেমন ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল অ্যান্টি ইলেকট্রন, একে পজিট্রনও বলা হয়। ইলেকট্রন অ্যান্ড অ্যান্টি ইলেকট্রনের মাস সেম, কিন্তু চার্জ অপোজিট। সিমিলারলি অ্যান্টি পার্টিকেলের এক্সাম্পল অ্যান্টি আপ কোয়ার্ক, অ্যান্টি ডাউন কোয়ার্ক, অ্যান্টি প্রোটন, অ্যান্টি নিউট্রন ইত্যাদি। মানে সমস্ত এলিমেন্টারি পার্টিকেলেরই অ্যান্টি পার্টিকেল থাকে, এবং অ্যান্টি পার্টিকেল দিয়ে তৈরি ম্যাটারকে বলে অ্যান্টি ম্যাটার। পল ডিরেক 1928-এ তার ইকুয়েশনটা পাবলিশ করেছিলেন। তার 4 বছর পর 1932-তে আমেরিকান ফিজিসিস্ট কার্ল অ্যান্ডারসন কসমিক রে নিয়ে গবেষণা করতে গিয়ে অ্যান্টি ইলেকট্রন অর্থাৎ পজিট্রনের সন্ধান পান। ডিরেক ইকুয়েশনের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়। এনার্জি থেকে ম্যাটার অ্যান্ড অ্যান্টিম্যাটার পার্টিকেল অটোমেটিক তৈরি হতে পারে। আবার পার্টিকেল অ্যান্ড অ্যান্টিপার্টিকেল যখনই পরস্পরের সংস্পর্শে আসে, তখনই পার্টিকেল অ্যান্ড অ্যান্টিপার্টিকেল ভ্যানিশ হয়ে যায় এবং এনার্জি তৈরি হয়। যেমন ইলেকট্রন পজিট্রনের সংস্পর্শে আসলেই পরস্পরকে ধ্বংস করে দিয়ে দুটো ফোটন তৈরি করে, অর্থাৎ E=mc² ইকুয়েশন অনুযায়ী ম্যাটার এনার্জিতে রূপান্তরিত হয়। লিনিয়ার মোমেন্টামটা যাতে কনজার্ভ থাকে, তাই একটা নয় দুটো ফোটন তৈরি হয়। অর্থাৎ শূন্যস্থান মানে শূন্য নয়, শূন্যস্থান একটা ডায়নামিক সিস্টেম। প্রতিনিয়ত খুব অল্প সময়ের জন্য রেডিয়েশন তৈরি হচ্ছে, তার থেকে পার্টিকেল অ্যান্টিপার্টিকেল তৈরি হচ্ছে, তারপর খুব অল্প সময়ের মধ্যে পার্টিকেল অ্যান্টিপার্টিকেল ইন্টারাকশন হয়ে রেডিয়েশন তৈরি হয়ে শূন্যস্থানে হারিয়ে যাচ্ছে। এটাই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। শূন্যস্থানের এই এনার্জিকেই বলে ভ্যাকিউম এনার্জি, এবং অটোমেটিক তৈরি হওয়া এই ম্যাটার অ্যান্ড অ্যান্টিম্যাটার পার্টিকেলগুলোকে বলে ভার্চুয়াল পার্টিকেল। কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে যদি ইউনিভার্স তৈরি হয়ে থাকে, তাহলে ইউনিভার্সে ম্যাটার অ্যান্ড অ্যান্টিম্যাটার দুটোরই অস্তিত্ব থাকার কথা। কিন্তু যেহেতু অ্যান্টিম্যাটার ম্যাটারের সংস্পর্শে আসলেই তাদের আর কোনো অস্তিত্ব থাকে না, সম্পূর্ণটাই এনার্জিতে রূপান্তরিত হয়ে যায়, তাই ইউনিভার্সে ম্যাটার অ্যান্ড অ্যান্টিম্যাটার একসাথে থাকতে পারে না। আসলে আমাদের ইউনিভার্স ম্যাটার দিয়ে তৈরি, কোনো অ্যান্টিম্যাটার পাওয়া যায় না। তাহলে ইউনিভার্সের জন্মের সময় তৈরি হওয়া প্রচুর অ্যান্টিম্যাটারগুলো গেল কোথায়? বিগ ব্যাং এর ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে পার্টিকেল অ্যান্টিপার্টিকেল পরস্পরকে ধ্বংস করে দিয়ে প্রচুর রেডিয়েশন তৈরি করে। ম্যাটার অ্যান্টিম্যাটার যদি পরস্পরকে ধ্বংস করেই ফেলে, তাহলে আমাদের ইউনিভার্সে অবস্থিত ম্যাটার আসলো কোথা থেকে? প্রতি 100 কোটি ম্যাটার অ্যান্টিম্যাটার পার্টিকেলের ইন্টারাকশনে একটা করে ম্যাটার পার্টিকেল রক্ষা পেয়ে যায়, ধ্বংস হওয়া থেকে বেঁচে যায়। এই বেঁচে যাওয়া ম্যাটার পার্টিকেলগুলোই ইউনিভার্সের
টোটাল ম্যাটার তৈরি করে। বাকি ম্যাটার পার্টিকেলগুলো ধ্বংস হয়ে গিয়ে শক্তি তৈরি করে। কিন্তু কেন প্রতি 100 কোটি ম্যাটার অ্যান্টিম্যাটারের ইন্টারাকশনে একটা করে ম্যাটার পার্টিকেল রক্ষা পেয়ে গেছিল? সেই সম্পর্কে বিভিন্ন এক্সপ্লানেশন রয়েছে। এখানে একটা বলি, বিভিন্ন এক্সপেরিমেন্টে দেখা গেছে যে প্রকৃতি ম্যাটার এবং অ্যান্টিম্যাটারের সাথে এক্স্যাক্টলি সমান আচরণ করে না। ভীষণ ভীষণ অল্প একটু পার্থক্য থেকে যায়। একে বলে সিপি ভায়োলেশন। এই সিপি ভায়োলেশনের কারণেই ম্যাটার পার্টিকেলগুলো বেঁচে গিয়ে ইউনিভার্সের জন্ম দিয়েছিল। জন্মের পর থেকে ইউনিভার্স ক্রমশ প্রসারিত হয়েই চলেছে। হয়তো এই ভ্যাকুয়াম এনার্জির কারণেই ইউনিভার্সের রেট অফ এক্সপানশন ক্রমশ বেড়েই চলেছে। মানে ইউনিভার্সের অ্যাক্সিলারেটেড এক্সপানশনের কারণকে যে ডার্ক এনার্জি নাম দেওয়া হয়েছে, সেই ডার্ক এনার্জির ডার্কনেসের গভীরে হয়তো রয়েছে এই ভ্যাকুয়াম এনার্জির গল্প। ডার্ক এনার্জির গভীরে আসল সত্যটা জানার জন্য এখনো গবেষণা চলছে। বিজ্ঞানের আলোতে ডার্ক এনার্জির ডার্কনেস ধীরে ধীরে কমছে, আরও কমবে। ডার্কনেস অর্থাৎ অন্ধকার, আলোর অ্যাবসেন্সকে অন্ধকার বলে। সিমিলারলি এনার্জি অ্যান্ড ম্যাটারের অ্যাবসেন্সকে আমরা নাথিং বলি। কিন্তু বিজ্ঞানের আলোতে যখনই নাথিং খুঁজে পেলাম, দেখলাম নাথিং আসলে নাথিং নয়। নাথিং এক চলমান সিস্টেম, এক বিশাল সম্ভাবনা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু। আপনার একটা ছোট্ট পজিটিভ ফিডব্যাক আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটা লাইক এবং চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।